বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট সাবজেক্টের থার্ড চ্যাপ্টার আলোচনা করতে যাচ্ছি। আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে ফল্টস অ্যান্ড রেমেডি দ্য ফল্টস অফ সিঙ্গেল ফেজ অ্যান্ড থ্রি ফেজ ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার মূলত কি, এখন আমরা আগে এটা জানবো। ট্রান্সফর্মার মূলত একটা স্থির প্রকৃতির ডিভাইস, আমরা জানি। এখানে দুইটা কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল, একটা সেকেন্ডারি কয়েল। আমরা এটাকে ভোল্টেজ কম বেশি করার জন্য ব্যবহার করে থাকি। পাওয়ার মূলত স্থানান্তর করা হয় প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, পাওয়ারটাকে অপরিবর্তিত রেখেই স্থানান্তর করা হয় এবং এখানে ফ্রিকোয়েন্সিটাও অপরিবর্তিত থাকে। তাহলে কম বেশি হচ্ছেটা কি? ভোল্টেজ এবং কারেন্ট। আমরা যে পরিমাণ হচ্ছে প্রাইমারিতে ভোল্টেজ দিব, সাপ্লাই কারেন্ট দিব, আমার যদি সেটাকে প্রয়োজনে আপ করতে হয় ভোল্টেজটা, তাহলে প্রাইমারিতে সেকেন্ডারিতে যে সেটা কি হয়ে যাবে, ভোল্টেজটা বেশি হয়ে যাবে এবং কারেন্টটা কম হয়ে যাবে। আবার একইভাবে যদি বলতে চাই যে স্টেপ ডাউন যেটা, সেটা প্রাইমারিতে ভোল্টেজটা বেশি থাকবে, সেকেন্ডারিতে যে ভোল্টেজটা কম পাবো। কিসের উপরে এটা নির্ভর করবে? এটা আসলে কয়েলের প্যাচ সংখ্যার উপর নির্ভর করে। যেখানে প্যাচ সংখ্যা বেশি বা কম, এটার উপর ভিত্তি করে মূলত স্টেপ আপ স্টেপ ডাউন তৈরি করা হয়ে থাকে। তো এই ট্রান্সফরমারটা আসলে আমরা কোথায় ব্যবহার করি? বিদ্যুৎ পরিবহনের কাজে ব্যবহার করি। আমরা জানি যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা সরাসরি গ্রাহক পর্যায়ে যেতে পারে না। তো এটাকে প্রয়োজন অনুযায়ী আমাদের স্টেপ আপ করতে হয়, আবার স্টেপ ডাউনও করতে হয়। তাহলে এই কাজটা করে কে? ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার যেহেতু এই মূল কাজের সঙ্গে জড়িত, তাহলে এটা অবশ্যই যখন কাজ করতে যাবে কিছু ত্রুটি বিচ্যুতি চলে আসবে। তো আজকে মূলত সেটাই আলোচনা আমরা করব যে ট্রান্সফরমারে কি কি ত্রুটি দেখা যায়। আমরা জানি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারও রয়েছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের কাজে, আবার থ্রি ফেজ ট্রান্সফরমারও রয়েছে। তো আমাদের আজকে দুইটাই দেখতে হবে যে কি কি আসলে এগুলো ত্রুটি। তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি কি ত্রুটি আমরা দেখতে পাই? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে মূলত দুই রকম, একটা হচ্ছে ইন্টারনাল ফল্ট আর একটা হচ্ছে এক্সটার্নাল ফল্ট। ইন্টারনাল ফল্টের মধ্যে কি কি রয়েছে? ফেজ টু গ্রাউন্ড, টার্ন ফল্ট, কোর ফল্ট, কুলিং মিডিয়া ফল্ট, ট্যাঙ্ক লিকেজ ফল্ট। আর এক্সটার্নালের ভিতরে রয়েছে ওভারলোডিং, ওভার ভোল্টেজ, বুশিং ফেলর, এগুলো। তো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এই ফল্টগুলো সম্পর্কে এখন আমরা একটু সংক্ষেপে জানবো। ইন্টারনাল ফল্টটা মূলত বোঝাই যাচ্ছে এটা ট্রান্সফরমারের ভেতরে হয়ে থাকে। এটার মূল কারণটা হচ্ছে মূলত ইনসুলেশন যে ফেইলর। তোমরা জানো যে যখন কয়েলটা পেঁচানো হয় এর উপরে কোরের উপরে পেঁচানো হয় এবং সেটাকে ইনসুলেশন করে পেঁচানো হয়। কেন? এটা যেন শর্ট সার্কিট না হয়ে যায়। তাহলে এখানে ফেজ টু গ্রাউন্ড ফল্টটা প্রথমেই চলে আসে। ফেজ টু গ্রাউন্ড ফল্টটা কি? এটা মূলত ইনসুলেশন ব্রেক হওয়ার কারণেই ফেজ ওয়াইন্ডিং ও তোমার গ্রাউন্ড বা আর্থের সাথে যখন সেটা শর্ট হয়ে যায় তখন এই ধরনের ফল্ট দেখা দেয়। কারণ কি? কারণ স্বাভাবিকের চেয়ে তখন বেশি কারেন্ট প্রবাহিত হয় এবং এই অতিরিক্ত তাপের কারণে তখন ওয়াইন্ডিংটা পুড়ে যায়। পরবর্তীতে এই শর্ট সার্কিট হয়ে ট্রান্সফরমারটা কি হয়? ড্যামেজ হয়ে যায়। এরপর হচ্ছে টার্ন ফল্ট। ট্রান্সফরমার প্রাইমারি আর সেকেন্ডারি আমরা জানি ইলেকট্রিক্যালি ভাবে সংযুক্ত থাকে না। কিভাবে থাকে? ম্যাগনেটিক্যালি। অর্থাৎ যখন আমরা বিদ্যুৎ প্রবাহিত করি তখন সেটা কি করে? একটা চুম্বকীয় আবেশ তৈরি করে। সেই চুম্বকীয় আবেশটা সেকেন্ডারি কয়েলেও আবির্ভূত হতে থাকে। তাহলে এখানে ম্যাগনেটিক্যালি এই কাজটা হয়ে থাকে। এই প্রাইমারি টার্নের সাথে সেকেন্ডারি টার্নের যে কিছু অংশ বা সমস্ত অংশ যখন শর্ট হয়ে যাবে তখন ট্রান্সফরমারের এই ভোল্টেজটা আবিষ্ট করতে ব্যর্থ হবে। আর এটা যখন ব্যর্থ হবে তখন ট্রান্সফরমার যখন বেশিক্ষণ চালানো হবে এক পর্যায়ে এটা পুড়ে ধোঁয়া উঠতে শুরু করবে এবং দীর্ঘস্থায়ী যখন যদি হতে থাকে এই কার্যকলাপ তখন এটা আগুন ধরে যাবে। তো এটাই মূলত টার্ন ফল্ট। এখন আসো নেক্সট কোর ফল্ট। কোর ফল্টটা কি? বোঝাই যাচ্ছে যেখানে ট্রান্সফরমারের যে কোর অর্থাৎ যার উপর কয়েলটা পেঁচানো হয় সেটা কিন্তু কোর। তাহলে এই শর্ট সার্কিট কিংবা যখন ওভারলোডের কারণে ট্রান্সফরমার ভেতরে এবং ভেতরে যে কোর থাকে সেই কোর এবং পেঁচানো কয়েলটা একত্রিত হয়ে যায়। যে আমি যেটা বলছিলাম যে কোরের উপরটা কয়েলটা পেঁচানো হয়, ইনসুলেশন করে কয়েলটা পেঁচানো হবে। তাহলে এখানে যখন কোর এবং এই পেঁচানো কয়েলটা একত্রিত হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে কী হবে? কারেন্টটা অত্যাধিক বেশি প্রবাহিত হওয়ার কারণে তাপ উৎপন্ন হবে। তখন ওয়াইন্ডিং ইনসুলেশনটা ব্রেক ঘটবে এবং সেখানে শর্ট সার্কিট হয়ে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটবে। এরপর আসো কুলিং মিডিয়া ফল্ট।
ট্রান্সফরমারে কুলিং করার জন্য মূলত কি ব্যবহার করা হয়ে থাকে? তেল ব্যবহার করা হয়ে থাকে। এই তেলটা যে ব্যবহার করা হয় এটা মূলত সামগ্রিকভাবে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই তেলটা ব্যবহারের অনেক সময় ত্রুটি বিচ্যুতি দেখা দেয়। কিভাবে? তেলের গুণগত মান যদি নষ্ট হয়ে যায় তাহলে ট্রান্সফরমারটা দ্রুত গরম হয়ে যায়, তখন কুলিং মিডিয়াটা কাজ করে না, তখন ভেতরে ওয়াইন্ডিংটা শর্ট হয়ে যায়, সেখানে আগুন ধরে যায়। এর জন্য যদি কুলিং অয়েল আর অন্যান্য মিডিয়া ফল্ট হয় তাহলে খুব দ্রুত সেটা সাপ্লাই থেকে বিচ্ছিন্ন করতে হয়। এরপর ট্যাঙ্ক ফল্ট। আমরা জানি যে ট্রান্সফরমারে একটা ট্যাঙ্ক থাকে, সেটার মধ্যে মূলত তেল থাকে, এই কয়েল থাকে। তাহলে এই যে প্রতিনিয়ত রোদ বৃষ্টি পাচ্ছে, ভিজে যাচ্ছে, দীর্ঘদিন যাবত যখন ট্রান্সফরমারটা ব্যবহার করা হয় তখন সেখানে ট্যাঙ্কে কিছু মরিচা পড়ে যায়। তখন এই মরিচা পড়লে কি হবে? এটা লিক হতে শুরু করবে, তখন ভেতরে যে অয়েলটা থাকে সেটা লিক করবে, আর ভেতরে অয়েলটা যখন লিক করবে তখন ট্রান্সফরমার আবার এই অতিরিক্ত গরম হবে এবং সেটা পুড়ে যাবে। এখন আসো এক্সটার্নাল ফল্ট। এক্সটার্নাল ফল্টটা মূলত কি? এই যে ট্রান্সফরমার ডিজাইন করা হয় সেখানে ভোল্টেজ কিংবা লোড অনুসারে যদি না চালানো হয়, অর্থাৎ ওভার ভোল্টেজ এবং ওভারলোডে যদি চালানো হয় তখনও শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই ওভারলোড এবং ওভার ভোল্টেজের কারণে তখন ট্রান্সফরমারের এফিসিয়েন্সি যেটা এটা কমে যেতে শুরু করে। তো এই যে ফলগুলো বললাম এগুলো থেকে কিছুটা মেরামত ও রক্ষণাবেক্ষণ কিভাবে করব সেটা এখন আমরা একটু জানবো। তো ইন্টারনাল ফল্টগুলো মেরামত করতে গেলে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কেমন? মেরামত এবং রক্ষণাবেক্ষণ। ফেজ টু গ্রাউন্ড ফল্টের কথা যদি বলি তাহলে এই ফল্টের কারণে যদি কয়েলটা পুড়ে যায় তাহলে সেটাকে কি করতে হবে? পুনরায় বাধাই করতে হবে। এটা মূলত ডিফারেন্সিয়াল প্রোটেকশন ও আর্ট ফল্ট রিলে ব্যবহারের মাধ্যমে এই ক্ষতি থেকে রক্ষা পাওয়া যেতে পারে। ইন্টার টার্ন ফল্ট। ওয়াইন্ডিং যদি পুড়ে যায়, আমি আবার বললাম যে পুনরায় ওয়াইন্ডিং করতে হবে। এই ইন্টার টার্ন ফল্টটাকে রোধ করার জন্য প্রেসার রিলে ডিটেক্টরের মাধ্যমে এটাকে কমানো সম্ভব। কোর ফল্ট। কোরের যদি যান্ত্রিক গুণাগুণ নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। কোরকে ভালোভাবে ইনসুলেটেড করতে হবে ও মসৃণ করে এটাকে তৈরি করতে হবে। তারপর আসো কুলিং মিডিয়া ফল্ট। ছোটোখাটো যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারে এগুলো তেমন একটা হয় না। তেলের গুণাগুণ যদি নষ্ট হয়ে যায়, যেহেতু তেলই কুলিংয়ের কাজটা করে থাকে, তাহলে তেলটাকে পরিবর্তন করতে হবে। তেল যদি পড়ে যায় তাহলে সেটা নতুন তেল আমরা দিয়ে দিতে পারি। এইভাবে ফ্যান কিংবা রেডিয়েটর যদি নষ্ট হয় তাহলে সেটাও পরিবর্তন করে এইটার জন্য যে ত্রুটি হবে সেটাকে মেরামত করা সম্ভব। তারপর ট্যাঙ্কের হচ্ছে লিকেজ ফল্ট। এইটা যদি হয় তাহলে ট্রান্সফরমারের পুনরায় মেরামত করতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম না হয় মরিচা রোধী এবং মজবুত করে ট্যাঙ্কটাকে তৈরি করে দিতে হবে। এরপর আসো এক্সটার্নাল যে ফল্টগুলো সেগুলোর কিভাবে মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। ওভারলোডিং ফল্টের যদি কথা চিন্তা করো, ওভারলোডে জানাও যে ট্রান্সফরমার যখন চালনা করা হবে তখন অনেক গরম হয়ে যাবে, এটাতে ওয়াইন্ডিং পুড়েও যেতে পারে। তো এটা থেকে প্রোটেক্ট করার জন্য ওভারলোড, থার্মাল ওভারলোড রিলে যেটা, এটাকে বা টেম্পারেচার রিলেকে ব্যবহার করা যেতে পারে। এখানে ড্রপ আউট ফিউজও ব্যবহার করা যেতে পারে। এরপর হচ্ছে ওভার ভোল্টেজ। বজ্রপাতের সময় আমরা জানি যে অনেক সময় ওভার ভোল্টেজ পতিত হয়, কিংবা সুইচিং আর্কের কারণে এই ওভার ভোল্টেজ আসে। তো অনেক সময় এর কারণে সাপ্লাই প্রান্তে ভোল্টেজটা বেড়ে যায়, যেটা কি করে? ট্রান্সফরমারটাকে ড্যামেজ করে। তো লাইটেনিং অ্যারেস্টার, হর্ন, গ্যাস প্রোটেকশন এগুলোকে যদি ব্যবহার করা হয় তখন এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বুশিং ফেলার। বুশিং যদি কর্মক্ষমতা হ্রাস পেয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন সেটাকে পরিবর্তন করার প্রয়োজন পড়ে। নতুন লাগানো হলে সেটা যেন ভালো মানের হয়, ইনসুলেশন সম্পন্ন, সেই ধরনের বুশিং লাগাতে হবে। আউটপুট বা লোডেড সাইড যদি শর্ট হয়ে যায়, অর্থাৎ যে সাইড থেকে আমরা আউটপুট পেয়ে থাকি এই সাইডটা যদি শর্ট হয়ে যায়, এটার থেকে পরিত্রাণের জন্য ওভার কারেন্ট রিলে, HRC ফিউজ ব্যবহার করলে বহিস্থ শর্ট সার্কিটে কোনো ক্ষতি করতে পারে না। তো আমরা যে এতক্ষণ দেখলাম এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ক্ষেত্রে ফল্ট ছিল এবং এর ত্রুটি ও মেরামত ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি ছিল। এখন আমরা একটু 3 ফেজ ট্রান্সফরমার কি কি ফল্ট সংঘটিত হয়ে থাকে সেগুলো জানবো। এখানেও ঠিক একই রকম 2 রকম ফল্ট হয়ে থাকে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইন্টারনাল ফল্টের ভেতরে কি কি রয়েছে? ইলেকট্রিক্যাল ফল্ট রয়েছে, মেকানিক্যাল ফল্ট রয়েছে, ওই একই জিনিসগুলোই বারবার চলে আসছে। ফেজ টু গ্রাউন্ড, ফেজ টু ফেজ, ইন্টার টার্ন ফল্ট, কোর ফল্ট। আর মেকানিক্যালের মধ্যে রয়েছে কুলিং মিডিয়া, ট্যাপ চেঞ্জিং, ট্যাঙ্ক লিকেজ ফল্ট, এই ফল্টগুলো।
আর এক্সটার্নালের মধ্যে রয়েছে ওভারলোডিং, ওভার ভোল্টেজ, আন্ডার ফ্রিকোয়েন্সি, এই ফল্টগুলো, বুশিং ফেইলিওর, এই ফল্টগুলো পরিলক্ষিত হয়ে থাকে। তো এখন আমরা জানবো যে এই ফল্টগুলো আসলে কী ধরনের, কিভাবে ফল্ট সৃষ্টি করে থাকে। ফেজ টু গ্রাউন্ড, এটার কথা যদি বলতে চাই, বোঝাই যাচ্ছে যে এখানে যে ফেজ ব্যবহার করা হয়ে থাকে বা লাইভ ওয়্যার, এর সাথে যদি গ্রাউন্ডের বা আর্থের যদি শর্ট হয়, তখন পরবর্তীতে এটাতে যে ফল্টটা দেখা দেয় সেটাই মূলত ফেজ টু গ্রাউন্ড ফল্ট। তখন ফল্ট কারেন্ট যে প্রবাহ হবে, প্রবাহের পথে কী হবে, গ্রাউন্ড বা আর্থকে ব্যবহার করার কারণে এই ফল্টের কারেন্টটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গুণ প্রবাহিত হওয়া শুরু করবে। এই যে স্বল্প পরিমাণ লিকেজ স্ট্যাবল যদি থাকতে থাকতে বড় পরিমাণে এটা মানে সারানো না হয়, তাহলে এটা বড় পরিমাণের পর্যায়ে চলে যাবে। তখন এই স্পার্ক থেকে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং আগুনও লেগে যেতে পারে। এটাই তো মূলত ফেজ টু গ্রাউন্ড ফল্ট। ফেজ টু ফেজ ফল্ট, এটা ফেজ টু গ্রাউন্ড ফল্ট থেকেও বেশি মারাত্মক। এটা মূলত ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ডিভাইসটাকে উচ্চ ভোল্টেজ এবং উচ্চ কারেন্টের সাথে যেহেতু যুক্ত থাকে, যেহেতু এটা 3 ফেজ, তাহলে এর মধ্যে যে কোনো দুইটা ফেজের মধ্যে যদি শর্ট সার্কিট হয়, তখন প্রচুর পরিমাণে শর্ট কারেন্ট প্রবাহিত হবে এবং তাপমাত্রাটা খুবই দ্রুত বৃদ্ধি পাবে। এই স্বল্প সময়ের ভিতরে এত বড় ধরনের যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, তখন সেখানে একটা অগ্নিকাণ্ড দেখা দিবে এবং এর জন্য আশেপাশে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ইন্টার টার্ন ফল্ট, এখানেও টার্ন সংখ্যা চলে আসছে, প্রাইমারি এবং সেকেন্ডারি যে টার্ন সংখ্যা, এটার উপর ভিত্তি করে বিভিন্ন স্টেজের ভোল্টেজটা কী করা হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আবিষ্ট করা হয়। যখন ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকবে, তখন কিছু অংশ বা পুরো অংশ যদি শর্ট হয়ে যায় এই পদ্ধতিতে ভোল্টেজ আবিষ্ট হওয়ার সময়, তখন এটাকে ইন্টার টার্ন ফল্ট বলা হয়ে থাকে। এতে ট্রান্সফর্মার কী করে, ফ্লাক্স উৎপাদনে ব্যর্থ হয়ে যায় এবং ভেতরের ওয়াইন্ডিংটা তখন পুড়ে যায়। আর ভেতরের ওয়াইন্ডিং পুড়ে গেলে ইনসুলেশন ব্রেক ঘটবে, অনেক তাপ উৎপন্ন হবে, ফলে তোমার ভেতরে শর্ট হয়ে যাবে। কোর ফল্ট, আবার ওই কথাগুলো আসছে যে ট্রান্সফর্মারের ওয়াইন্ডিংগুলো যেহেতু কোরের উপরে ইনসুলেট করে পেঁচানো থাকে, তো যখন কয়েল এবং কোরের মধ্যে যেন শর্ট না হয়ে যায়, কিন্তু যখন এই কোর এবং ওয়াইন্ডিংটা শর্ট হয়ে যায়, তখন সেটাকে আমরা কোর ফল্ট বলে থাকি। এখানে প্রাইমারিতে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে, সেটা সেকেন্ডারিতে মূলত আবিষ্ট হওয়ার জন্যই কোরটাকে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই কোর যখন কোথাও ক্ষয়প্রাপ্ত হয়, তখন এই ফ্লাক্সটা উৎপাদনে বাধাপ্রাপ্ত হচ্ছে বা এক কয়েল থেকে আরেক কয়েলে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন ভোল্টেজটা আবিষ্ট হতে ব্যর্থ হচ্ছে। এই জন্য তখন অতিরিক্ত উত্তাপের সৃষ্টি হচ্ছে এবং কোরের গুণাগুণ আরও নষ্ট হয়ে যাচ্ছে। কুলিং মিডিয়া ফল্ট, এখানেও যদি তেলের কোনো সমস্যা দেখা যায়, তাহলে তেল কি করবে, ট্রান্সফর্মারকে ঠান্ডা করতে পারবে না, খুব দ্রুত গরম হয়ে যাবে। তো এটার জন্য ট্যাঙ্কের মধ্যে ইনসুলেশনটাও বেড়ে যাবে। তো তখন পুরোপুরি ডিভাইসটাকে ঠান্ডা রাখার জন্য অনেক রকম পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে। রেডিয়েটর, কুলিং ফ্যান এবং তেলগুলোকে ভালো রাখার জন্য ব্রিদারে যে সিলিকা জেল, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই প্রক্রিয়ায়ও ডিভাইসে যদি ফল্ট হয়, তখন অতি দ্রুত এটা গরম হতে থাকে, তো পরবর্তীতে ট্রান্সফর্মার নষ্ট হয়ে যায়। তো ঘনবসতিপূর্ণ এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে এই যে কুলিং মিডিয়া জনিত ফল্ট যেন না হয়, এই জন্য প্রথমেই কুলিং সিস্টেমটাকে খুব মজবুত করে করা হয়ে থাকে। ট্যাপ চেঞ্জিং ফল্ট, ট্রান্সফর্মারে তোমরা জানো যে সেকেন্ডারিতে যে ভোল্টেজটা, এটাকে কমানো বাড়ানোর জন্য ট্যাপ চেঞ্জার থাকে। এই পদ্ধতিতে ট্যাপ চেঞ্জিং মানে ভোল্টেজটাকে কমানো বাড়ানো হয়। এই ট্যাপ চেঞ্জিংটা মূলত অয়েল লেভেল গেজ, ট্যাপ পজিশন ইন্ডিকেটর, ট্যাপ চেঞ্জার, মোটর, এগুলো ট্যাঙ্কের ভেতরে বা বাইরে মূলত ট্যাপ চেঞ্জার দিয়ে গঠিত। তো অনেক সময় এই হাতের মাধ্যমে এই যে ট্যাপ চেঞ্জ করা হয়, তখন কোনো নব যদি ঠিকমতো কাজ না করে, তখন এই ট্যাপ চেঞ্জিং ফল্ট দেখা দেয়। তখন মোটর যদি নষ্ট হয়ে যায়, তাহলে ট্যাপ চেঞ্জ ঠিকমতো হয় না, অর্থাৎ কাজ করে না। এতে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং ট্রান্সফর্মার পুড়ে যায়। এরপর আসো ট্যাঙ্ক লিকেজ ফল্ট। ট্রান্সফর্মারে যে ট্যাঙ্ক ব্যবহার করা হয়, এখানে ওয়াইন্ডিং, কোর এবং অয়েল থাকে। তো এই কর্মদক্ষতাকে বৃদ্ধি করার জন্য ট্রান্সফর্মারের ট্যাঙ্কটাকে অনেক মজবুত হতে হয়। যদি কোনো কারণে ট্যাঙ্কে ছিদ্র দেখা দেয়, মরিচা ধরে বা ফাটল দেখা দেয়, তখন এর ভেতরে যে তেল থাকে সেটা পড়ে যায়। তখন এই ওয়াইন্ডিং যে থাকে, সেটা কুলিং এবং অভ্যন্তরীণ যে ইনসুলেশন, এটা বাধাগ্রস্ত হয়।
তখন ওয়াইন্ডিংটা উত্তপ্ত হতে শুরু করে এবং এটা পুড়ে যেতে শুরু করে। তো অনেক সময় এই বিভিন্ন নাট বোল্ট ভালভ এগুলোও খুলে যেতে থাকে আস্তে আস্তে, তখন বড় ধরনের কর্মদক্ষতা বাধা সৃষ্টি হয়ে যায়, ট্রান্সফরমারের যে কর্মদক্ষতা সেটা কমে যায়। এরপর আসে ওভারলোডিং। বুঝতেই পারছি যে ট্রান্সফরমারের রেটিং কিসে থাকে, কেভিএতে থাকে। তো এই কেভিএর রেটিং অনুযায়ী যদি আমরা লোড সংযুক্ত না করে এর চেয়ে বেশি লোড সংযুক্ত করি, তখন সেটা কি হবে, ওভারলোডেড হয়ে যাবে। আর ওভারলোডেড হয়ে যখন চালনা করা হবে তখন সেখানে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে এবং তাপমাত্রা দ্রুত বেড়ে যাবে এবং ওয়াইন্ডিংটা, ট্রান্সফরমারের ওয়াইন্ডিংটা পুড়ে যাবে। তো অনেক সময় এই স্বল্প লোডের জন্য বিদ্যুতের বাইরে যদি ব্যবহার করা হয় তখন সেখানে ড্রপ আউট ফিউজ পুড়ে যায়, এতে অনেক ধরনের ঝামেলা হয়। তো এই ওভারলোডের কারণে তখন ট্রান্সফরমারের ভেতরে এই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভার ভোল্টেজ, কোনো কারণে যদি ট্রান্সফরমারের ভোল্টেজটা বেড়ে যায়, প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজের সামনে এখানে মূলত ওয়াইন্ডিং করা থাকে, তাহলে যে পরিমাণ ভোল্টেজ পাওয়ার ইনপুট এবং আউটপুট হবে তার চেয়ে যদি বেশি পরিমাণ ভোল্টেজ ইনপুট এবং আউটপুটে আসে, তাহলে একসাথে ডিভাইস এবং গ্রাহক প্রান্তে যেটা থাকবে দুইটার জন্যই ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। কারণ কি, অতিরিক্ত ভোল্টেজ ইনপুটের ওয়াইন্ডিংটাকে গরম করে দেবে, আর যদি না হয় তাহলে আউটপুট ভোল্টেজে গ্রাহকের যে প্রদান করা হবে সেখানেও ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। তো তাহলে এই সময় কি করতে হবে, বজ্রপাতের সময় যে ট্রান্সফরমারের উপরে এই স্বাভাবিকের চেয়ে বেশি ভোল্টেজ আপতিত হয়, এর কারণে তখন ওয়াইন্ডিংটা পুড়ে যায়। এই অনেক সময় এই সুইচ আর্কিং বা এই বজ্রপাতের জন্য এই সমস্যাটা, ওভার ভোল্টেজের যে ফল্টটা, এটা দেখা দেয়। এরপর দেখব আন্ডার ফ্রিকোয়েন্সি ফল্ট। আমরা বলেছিলাম যে ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সিটা কিন্তু স্থির থাকে। এখন যে পরিমাণ ফ্রিকোয়েন্সি প্রয়োজন তার চেয়ে যদি নিম্ন ফ্রিকোয়েন্সির কোনো চলে আসে, তাহলে সেটা ট্রান্সফরমারের জন্য ক্ষতিকর। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে মাথায় রেখে কোনো একটা ট্রান্সফরমার ডিজাইন করা হয়ে থাকে। এটার সাথে ট্রান্সফরমারের আকার, কোরের আকারও পরিবর্তন হয়। তো এখন ট্রান্সফরমার যে ফ্রিকোয়েন্সিতে ডিজাইন করা থাকে তার চেয়ে যদি কম ফ্রিকোয়েন্সিতে চালানো হয়, তাহলে সেখানে তাপমাত্রা বেড়ে যায়, তখন ট্রান্সফরমারের যে দক্ষতা সেটা কমে যায় এবং আস্তে আস্তে হ্রাস পেয়ে ট্রান্সফরমারের আউটপুটও কমে যেতে থাকে। বাংলাদেশের জন্য মূলত 50 হার্জ ±2.5%-এর মধ্যে সকল ধরনের ট্রান্সফরমার ডিজাইন করা হয়ে থাকে। যদি ট্রান্সমিশন লাইনের ফ্রিকোয়েন্সি কমে যায় তবে সেটাকে বাড়িয়ে নেওয়া হয়ে থাকে। বুশিং ফেইলার, ট্রান্সফরমারের ভেতরে যে ওয়াইন্ডিংয়ের আউটপুট, এই ওয়াইন্ডিংগুলো যে থাকে অর্থাৎ কয়েলটা পেঁচানো থাকে, সেটার আউটপুট আমরা দেখতে পাই ট্রান্সফরমারের উপরে বুশিং হিসেবে দেখতে পাই। এই বুশিংগুলো মূলত চীনামাটির হয়ে থাকে, পোর্সেলিনের হয়ে থাকে। এর ভেতরে পিতলের স্ক্রু কন্ডাক্টর হিসেবে থাকে। ট্রান্সফরমারের মেটাল বডির সাথে যেন পিতল লেগে না যায় সেজন্য এখানে ইনসুলেটর হিসেবে চীনামাটিকে ব্যবহার করা হয় যেন শর্ট না হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি এই চীনামাটি বা পোর্সেলিন ভিজে যায় কিংবা পিতলের স্ক্রুর সাথে ভেতরের ওয়াইন্ডিংয়ের সংযোগটা বিচ্ছিন্ন ঘটে যায়, তখন ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুটে প্রবলেম দেখা দেয়। এটার কারণে বুশিংয়ের কেবল কানেকশন যদি লুজ থাকে তখন এখানে কার্বন জমে যায় এবং এইটা ট্রান্সফরমারের কর্মদক্ষতাকে হ্রাস করে দেয়। তো মোটামুটি আমরা 3 ফেজ ট্রান্সফরমারের ত্রুটিগুলো জানলাম। এছাড়াও কিছু কিছু ত্রুটি দেখা যায় সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ট্রান্সফরমারের। সেগুলো কি কি একটু দেখি। ব্রিদারের গ্লাস যদি ফেটে যায় তাহলে সিলিকা জেল পড়ে যাওয়ার কারণে আর্দ্রতাযুক্ত বাতাস তেলের সাথে মিশে গেলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এক্সপালশন ভালভ একবারে যদি ফেটে যায় তাহলে পরিবর্তন না করে দিলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। বুকলজ রিলে যদি নষ্ট হয়ে যায়, অয়েল পাম্পে যদি সমস্যা হয় তাহলে কুলিং মিডিয়াটা কাজ করে না, আর্ক পয়েন্ট ডিসকানেক্ট হওয়া, প্রেসার রিলিফ ভালভ নষ্ট হওয়া, মূলত এই সমস্যাগুলো দেখা যায়। এরপর 3 ফেজ ট্রান্সফরমারের যে ত্রুটিগুলোর কথা বললাম, এগুলো কি করে মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা যায় সেটা জানবো। প্রথমে আসো ফেজ টু গ্রাউন্ড ফল্ট। ফেজ টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে যেহেতু জানি আমরা যেখানে প্রচুর পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এবং এর কারণে খুব দ্রুত তাপমাত্রা বেড়ে যাবে এবং শেষ মুহূর্তে অগ্নিকাণ্ডও দেখা দিতে পারে। এরপর আসো নেক্সট ফল্টের মেরামত, সেটা হচ্ছে ফেজ টু ফেজ ফল্টে যদি আমরা চিন্তা করি, দেখা যায় যে এখানেও ওয়াইন্ডিংটা পুড়ে যেতে পারে, তখন নতুন করে ওয়াইন্ডিং করতে হয়। প্রোটেকশনের জন্য মার্চ প্রাইস পদ্ধতি, ড্রপ আউট ফিউজ, বুকলজ রিলে, পার্সেন্টেন্স ডিফারেন্সিয়াল রিলে, হাই স্পিড ওভার কারেন্ট
হাই স্পিড ওভার কারেন্ট রিলে এইসব ব্যবহার করা হয়ে থাকে। ইন্টার টার্ন ফল্ট, এখানে কি করা হয়, এখানেও ওয়াইন্ডিংকে যদি রিপেয়ার করা না হয় তাহলে সেখানে অধিক তাপ উৎপন্ন হবে, এই জন্য একসময় ইনসুলেশন ফেল হবে, একসময় ট্রান্সফর্মারে আগুন ধরে যাবে। তাই জন্য ওভার কারেন্ট রিলে, ডিফারেন্সিয়াল প্রোটেকশন, টেম্পারেচার রিলে এগুলো যদি ব্যবহার করা হয় তাহলে ফল্টের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। কুলিং মিডিয়া ফল্টের ক্ষেত্রে যেহেতু এটা খুব দ্রুত গরম হয়ে যাবে যদি সিস্টেমটা দুর্বল হয়ে পড়ে, তখন এখানে ট্রান্সমিশন লাইনে ট্রান্সফরমারে যে উচ্চ ভোল্টেজের সাথে যুক্ত থাকে সেখানে তাপমাত্রাটা বেড়ে যাবে। তো এই বেড়ে যাওয়া থেকে রোধ করতে গেলে ট্রান্সফরমারের কুলিং ফ্যান, রেডিয়েটর এগুলো ভালো গুণাগুণ সম্পন্ন তেল ব্যবহার করতে হবে। কুলিং টিউব এবং কুলিং পদ্ধতিটা অনেক ভালো হওয়া প্রয়োজন। এক্সপানশন ভাল্ব ব্যবহার করতে হবে। এক্সপানশন ভাল্ব ব্যবহার ফলে এখানে কি হচ্ছে, ট্রান্সফরমারের যে ড্যামেজ, এটা ভেঙে যায়, যে ড্যামেজটা হবে সেখান থেকে রক্ষা পাওয়া যেতে পারে। বুকলস রিলেও প্রোটেকশনের ক্ষতির পরিমাণটা কমাতে পারে। এরপর যে ট্যাঙ্ক ফল্টের কথা বলেছিলাম, যে মরিচা ধরতে পারে, ইনসুলেশন ক্ষমতা যখন নষ্ট হয়ে যায়, টেম্পারেচার বাড়তে পারে, একসময় ওয়াইন্ডিংটা পুড়ে গেলে পুরাটাই ট্রান্সফর্মার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। তো এই জন্য ভেতরের অয়েলটা পড়ে গেলে দ্রুত ট্রান্সফর্মারটার সাপ্লাইও বিচ্ছিন্ন হয়ে যায়, তখন পুনরায় এটাকে তেল দিয়ে পূর্ণ করতে হবে। ওভারলোডিং অর্থাৎ অতিরিক্ত লোডের ফলে আমরা জানলাম যে ট্রান্সফরমার ওয়াইন্ডিং পুড়ে যেতে পারে। এই জন্য থার্মাল ওভারলোড রিলে ব্যবহার করা যেতে পারে, টেম্পারেচার রিলে ব্যবহার করা যেতে পারে, সাউন্ড অ্যালার্ম রিলে ব্যবহার করা যেতে পারে। ডিস্ট্রিবিউশন সিস্টেমে ট্রান্সফরমার ড্রপ আউট ফিউজ ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে রক্ষণাবেক্ষণ বা মেরামত করা যেতে পারে। ওভার ভোল্টেজ, অতিরিক্ত ভোল্টেজের জন্য আমরা অলরেডি বলেছিলাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও ঠিক সেম, লাইটেনিং অ্যারেস্টার, হর্ন গ্যাপ, রড গ্যাপ, সার্জ অ্যাবজর্বার এগুলো ব্যবহার করলে ট্রান্সফরমারকে ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হবে। আন্ডার ফ্রিকোয়েন্সি, নিম্ন ফ্রিকোয়েন্সি যে ফল্ট, সেটাকে এই ফল্টে সাপ্লাই দেওয়া যাবে না। নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ট্রান্সফরমারটাকে চালনা করতে হবে, তা না হলে তাপমাত্রা বেড়ে গেলে ওয়াইন্ডিং পুড়ে যাবে, এটা আমরা জানছি। আর এরপর সব বুশিং ফেলার, বুশিংয়ে যদি সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে অবশ্যই পাল্টিয়ে দিতে হবে। এর সাথে সাপ্লাই এবং আউটপুট লাইনটাকে মজবুত কানেকশন দিতে হবে। ট্যাপ চেঞ্জিং ফল্ট, যদি ট্যাপ চেঞ্জারে ফল্ট দেখা দেয় তখন এগুলোকে মেরামত করার প্রয়োজন দেখা দিবে। প্রয়োজন যদি হয় বেশি যে তাহলে নতুন করে অবশ্যই পরিবর্তন করতে হবে ট্যাপ চেঞ্জিং যে পয়েন্টগুলো রয়েছে। এছাড়াও ব্রিদার, সেফটি বা এক্সপানশন ভালভ, সিলিকা জেল এগুলো কনজারভেটরে যদি সমস্যা দেখা দেয় সেগুলোও পরিবর্তন করে নতুন লাগাতে হবে। তো মূলত এই বিভিন্ন ফলগুলো এগুলোকে যদি সঠিকভাবে মেরামত এবং রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে অনেক বড় ধরনের দুর্ঘটনা দেখা দিতে পারে। তাই খুব সতর্কতার সাথে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করতে হবে এবং যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেওয়ার প্রয়োজন পড়বে। তো এই ছিল মোটামুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমারের ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং মেরামত। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। তো এই মোটামুটি তৃতীয় চ্যাপ্টারে আলোচনা আমাদের এই আলোচনার মাধ্যমে শেষ হয়ে গেল। নেক্সট নতুন অধ্যায় আমরা শুরু করব। সেই পর্যন্ত সবাই একটু মনোযোগ দিয়ে এই টপিকগুলো দেখবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।